কাবাবটা দেখে এবং খেয়ে বোঝার কোনো উপায়ই নেই যে এটা কি দিয়ে বানানো হয়েছে। মাংস ছাড়াও যে এত মজাদার কাবাব বানানো যায়, যদি আপনি না বানান তাহলে বুঝতেই পারবেন না। আর এই রেসিপিটা খুবই ইজি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাসায় অনেক সময় ফ্রিজে অনেক দিন মাছ থাকে, সেই মাছটা আর খাওয়া হয় না, আর সেটা রান্না করে খেতেও ভালো লাগে না। আপনি চাইলে সেই সব মাছ দিয়ে এই মজাদার কাবাবটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে তাকরিমের বাবা সামুদ্রিক মাছ অনেক বেশি পছন্দ করে। বাজারের নতুন সামুদ্রিক মাছ দেখলেই সে সেটা কিনে নিয়ে আসবে। আর ঠিক সেই কাহিনীটাই হয়েছে। কিছুদিন আগে সে সামুদ্রিক চেলা মাছ কিনেছে, আর একসাথে অনেকগুলো মাছ কিনেছিল। এটা নাকি সামুদ্রিক চেলা। এই চেলা মাছের ভিতরে এত পরিমাণের কাটা, একদিন রান্না করেছে, এরপরে এটা আর কেউ খেতে চাচ্ছে না। আপনারা যারা চিতল মাছ খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে চিতল মাছের ভিতরে কি পরিমাণের কাটা থাকে। এই মাছটার ভিতরে সেম সেই পরিমাণের কাটাই, তার থেকে বেশি হবে। তারপর তাকিমের বাবা বললো যে মাছগুলো দিয়ে আসলে কাবাব বানিয়ে ফেলো। কাবাব খেতে কিন্তু খুবই ভালো লাগে, মাছের কাবাব অনেক বেশি টেস্টি হয়। তাই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার তাকিমের বাবা আর দাদু মিলে এগুলোর কাটা বেছে নিচ্ছিল। এত পরিমাণের কাটা ছিল। আর সামুদ্রিক মাছের কাবাব খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যারা টুনা মাছের কাবাব খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কতটা মজাদার হয়। আর এই দিক দিয়ে কাবাবের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। কাবাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, এতে করে কাবাবটা খেতে আরো বেশি টেস্টি হয়, সুন্দর একটা স্মেল বের হয়। আর সামুদ্রিক মাছের কাবাব খেতে একটু বেশি টেস্টি হয়, কারণ এই মাছটা আঁশ থাকে মাংসের মতো। যাই হোক, আমি এখানে কিছু বুটের ডাল সিদ্ধ করে বেটে নিয়েছি। আর বুটের ডালটা সিদ্ধ করেছি কিছু কাঁচা মরিচ আর একটু আদা বাটা আর লবণ দিয়ে সিদ্ধ করে বেটে নিয়েছি। আপনি চাইলে মাছের এই কাবাবটাতে বুটের ডালের পরিবর্তে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন, তবে বুটের ডাল দিয়ে কাবাব বানালে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। যারা কাবাব খান তারা নিশ্চয়ই জানেন। তারপর এখানে এক এক করে পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঁচা মরিচের কুচি, ধনিয়া পাতা, লবণ সবকিছু দিয়ে দেওয়ার পরে ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি প্রথমে একটা ডিম ভেঙে তারপর ভালোভাবে মিশিয়ে নিব। আমি দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লেবুর রস, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আরেকটা ডিম ভেঙে দিয়ে দিলাম। যেহেতু আমি অনেকগুলো মাছের কাবাব বানাচ্ছি, সেখানে আমার 2টা ডিমের বেশি লেগেছে, প্রায় 3টা ডিম দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে জাখিয়ে নিলাম। এই তো রেডি। এবার এগুলো সবগুলোকে কাবাবের শেপ দিয়ে নিব। আজকে অনেকগুলো কাবাব বানাচ্ছি, এগুলো ফ্রোজেন করে রেখে দিব, আর কিছু আজকে ভেজে নিব। মাছের এই কাবাবটা এত বেশি মজা হয়, যাকেই খাওয়াবেন সে ধরতেই পারবে না এটা মাছ দিয়ে বানিয়েছেন না মাংস দিয়ে বানিয়েছেন। আমাদের অনেক সময় ফ্রিজে অনেক দিনের মাছ থাকে, বড় মাছ, যেগুলো পরে রান্না করে খেতে ভালো লাগে না। আপনি চাইলে সেই মাছ দিয়ে এই কাবাবটা বানাতে পারেন। আমার যেহেতু সামুদ্রিক মাছ ছিল, তাই সামুদ্রিক মাছ দিয়ে করেই দেখালাম। আমি কিন্তু এর আগে রুই মাছ, কাতল মাছ 2টা দিয়েই করেছি, সেগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। এবার আমি কিছু ফ্রোজেন করে রাখার জন্য প্লেটে ছড়িয়ে আগে ডিপ ফ্রিজে রেখে দিয়ে কিছুটা শক্ত করে নিব। আর এখানে খাওয়ার জন্য কিছু কাবাব ভেজে নিচ্ছিলাম। আমি যেভাবে ফ্রোজেন করি কাবাব সবসময়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাছ, মাংস যে কোনো কাবাবই বানাই না কেন এভাবেই ফ্রোজেন করি। প্রথমে প্লেটে ছড়িয়ে কাবাবগুলোকে ফ্রিজে রেখে দিই, ঘন্টাখানেকের মতো। শক্ত হয়ে গেলে সেগুলো বক্সে রেখে দিই। আর এদিক দিয়ে আমার কাবাব বাজা শেষ। কাবাবগুলো দেখতে এতটা ইয়ামি হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। কেউ ধরতে পারবে না এটা মাছ দিয়ে বানানো। আর এদিক দিয়ে আমি কাবাবগুলোকে ফ্রোজেন করে নিচ্ছিলাম। প্লেটটা ঘন্টাখানেক পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। এই দেখেন কাবাবগুলো শক্ত হয়ে গিয়েছে। এবার একটা বক্সের নিচে টিস্যু দিয়ে দিলাম। তারপর কাবাবগুলো রেখে উপরে একটা টিস্যু দিয়ে দিব। এভাবে করে রাখলে টিস্যুর কারণে আপনি যে বক্সটা ঘেমে পানিটা আপনার কাবাবের উপরে না পড়ে টিস্যুর উপরে পড়বে, এতে করে কাবাবগুলো অনেক বেশি সুন্দর থাকবে। আর এইভাবে আমি সবসময় ফ্রোজেন করি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।